ভূত বাগানের কথামালায় আজকের গল্প ভুতুড়ে বাড়িতে ভূতের খোঁজ। লিখেছেন অজেয় রায়। বোলপুর শহর, ভবানী প্রেস। দুপুর 2টো নাগাদ শ্রীনিকেতন রোডের ওপর ভবানী প্রেসের লম্বা একতলা ঘরখানায় খটখট করে ছাপাখানার কাজ চলছে। ঘরের একদিকে চেয়ারে বসে নিজের লেখার প্রুফ দেখছিল দীপক। ঘরের এক কোণে কাঠের পার্টিশন ঘেরা একখানা ছোট্ট কামরা, তার দরজায় লেখা সম্পাদক বঙ্গবার্তা। দুজন ভদ্রলোক এসে প্রেসের দরজার সামনে দাঁড়ালো। দুজনেরই ফুল প্যান্ট শার্ট পরা, ফিটফাট। একজন বেশ লম্বা চওড়া, ময়লা রং। দ্বিতীয় জনের রং ফর্সা, মাঝারি হাইট, ঢেউ খেলানো চুল, কাটা কাটা মুখে হাসি হাসি ভাব। দুজনেরই কাঁধে ঝুলছে একটা করে কিট ব্যাগ। সদাসই লোকটির কাঁধে আবার একটা ক্যামেরা। দীপক তাদের এক নজরে দেখে বুঝল যে এরা বোলপুরের বাসিন্দা নয়। দুজনই দীপকের বয়সী বা সামান্য বড় হতে পারে। এই বছর 30 হবে। লোক দুটি ইতিউতি চায়। লম্বাজন প্রেসের পিয়ন হারুকে জিজ্ঞাসা করছে, আচ্ছা, এটা তো ভবানী প্রেস? আজ্ঞে হ্যাঁ, জানায় হারু। এখানেই তো সাপ্তাহিক বঙ্গবার্তার কাগজ অফিস। হ্যাঁ। হারু ঘাড় নাড়ে। আচ্ছা, কুঞ্জবিহারীবাবু আছেন? আছেন, হারু জানায়। ফর্সা লোকটি বলে, আমরা একবার দেখা করতে চাই, দরকার আছে। হারু ঢুকে যায় পার্টিশন ঘেরা কামরায়। ভবানী প্রেসের মালিক এবং বঙ্গবার্তা কাগজের সম্পাদক শ্রী কুঞ্জবিহারী মাইতির অফিস ঘর। একটু বাদে বেরিয়ে এসে হারু ডাকল, আসুন। লোক দুটি ঢুকে যায় সুইং ডোর ঠেলে কুঞ্জবাবুর কামরায়। দীপক আঁট চোখে লক্ষ্য করছিল লোক দুটিকে। কাস্টমার? প্রেসে ছাপানোর কাজে এসেছে নাকি, না বঙ্গবার্তায় কোনো খবর ছাপাতে? কুঞ্জবাবু হেড়ে গলা শোনা যাচ্ছে, তবে সব কথা বোঝা যাচ্ছে না, টুকরো টুকরো কথা। নমস্কার। নমস্কার। ও আচ্ছা আচ্ছা, ও বেশ বেশ, হ্যাঁ। তারপর কি করছেন? অনেক দিন হলো। আগন্তুক দুজনের কথা কিন্তু কিছুই ধরা যায় না। তারা বেশ নিচু সুরে কথা বলছে। হ্যাঁ, ভেরি ভেরি ইন্টারেস্টিং। বলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনি। বলতে বলতে কুঞ্জবিহারীর গমগমে গলার খাদ কিছুটা নেমে যায়। দুপক্ষে কী সব কথা চলে। মাঝে মাঝে কুঞ্জবাবুর গলা চড়লেও গোটা বাক্য শোনা যায় না। প্রথমে কৌতূহলী হলেও পরে দীপক নিজের কাজে মন দেয়। 2 কাপ চা গেল সম্পাদকের কামরায়। মিনিট 10 বাদে দীপকের চটক ভাঙে কুঞ্জবাবুর হুঙ্কারে, দীপক দীপক, শুনে যাও। দীপক কাগজপত্র টেবিলে রেখে উঠে পড়ে। সম্পাদকের কামরায় ঢোকে। কুঞ্জবিহারী মাইতির মাঝবয়সী, গাট্টা গোট্টা, মাঝারি লম্বা, শ্যামবর্ণ পুরুষ। ভারিক্কি মুখে আশু মুখার্জির প্যাটার্নের পুরুষ্টু ঝোলা গোপ, মোটা ভুরু, পরনে যথারীতি ধুতি ও শার্ট। গোল গোল চোখ দুটি জলজল করছে, মনে হয় কোনো কারণে উত্তেজিত। তিনি বলে উঠলেন, বসো দীপক, আলাপ করিয়ে দিই। ভেরি ভেরি ইন্টারেস্টিং পার্টি। সম্পাদকের টেবিলের সামনে বসেছিলেন সেই 2 ভদ্রলোক। দীপক পাশের দিকে একটা চেয়ারে বসে। কুঞ্জবাবু লম্বা চওড়া লোকটিকে দেখিয়ে বলেন,
ইনি হচ্ছেন শ্রী গোলকপতি দাস। এবং ফর্সাজনকে দেখিয়ে বলেন, এর নাম অলোকনাথ দত্ত, কলকাতা থেকে আসছেন। আর এ হচ্ছে দীপক রায়, বঙ্গবার্তার একজন রিপোর্টার, গ্রাজুয়েট, এই লাইনে ভেরি প্রমিসিং ইয়ং ম্যান। দীপক হাত জোড় করে নমস্কার জানায়। আগন্তুকরা প্রতি নমস্কার করে। কুঞ্জবিহারী বললেন, এই অলোক দত্তের কাকা বঙ্কু আমার বিশেষ পরিচিত। বঙ্কুর কাছে আমার নাম ঠিকানা জেনে এখানে এসেছেন। একটা দরকারে আমার হেল্প চান। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। এদের একটা অদ্ভুত শখ আছে। কুঞ্জবাবু হঠাৎ কথা থামিয়ে গোপ ভুরু নাচিয়ে চোখ ছোট করে গলার স্বর নামিয়ে রহস্যময় হেসে বলেন, কি শখ জানো? এদের শখ হচ্ছে ভূত খোঁজা। দীপক চমকে তাকায় দুই আগন্তুকের পানে। তারা মিটিমিটি হাসে। কুঞ্জবাবু বলেন, হ্যাঁ, শখটা অদ্ভুত, কি বলো? সেই উদ্দেশ্যেই আগমন। ভেদিয়ার এক গ্রাম, যেখানে একটা পোড়ো বাড়ির সন্ধান পেয়েছেন, সেখানে নাকি ভূত আছে, তাই পরখ করতে এসেছেন। গ্রামটার ডিরেকশন নিয়ে এসেছেন, কিন্তু ভেদিয়া তো জাননি আগে, তাই আমার কাছে এসেছেন ভালো করে বুঝে নিতে। কি নাম জানি বললেন গ্রামটার? নন্দনপুর। উত্তর যোগায় গোলকপতি। নন্দনপুর। চেনো গ্রামটা? তোমার তো প্রচুর জায়গায় ঘোরাঘুরি। নন্দনপুর? দীপক খানিক ভাবে। তা বলে ওই নামে একটা গ্রাম আছে বটে ভেদিয়ায়, অজয় নদের ধারে, স্টেশন থেকে মাইল চারেক দূরে। রাইট, নদীর ধারে, অজয় নদের ধারে। তাই বলেছে। গোলকপতি সায় দেয়। ওখানে নাকি একটা মস্ত বাড়ি আছে, রায়বাড়ি, পরিত্যক্ত, ফাঁকা পড়ে আছে বহুকাল। ওই অঞ্চলে জমিদারদের বাড়ি ছিল ওটা। বাড়িটা নাকি হান্টেড, ভুতুড়ে। আমি নন্দনপুরে গেছি একবার, দীপক জানায়। রায়বাড়িটা দেখেছি দূর থেকে। বাড়িটা বিরাট, পোড়ো বাড়ি বলে মনে হয়েছিল। তবে ভূত আছে কি না জানি না, মানে এ নিয়ে জিজ্ঞাসা করিনি কাউকে। তা আপনারা জানলেন কি করে? কুঞ্জবিহারী আগন্তুকদের উৎসাহ দিলেন। বলুন বলুন, দীপককে সব খুলে বলুন। ওর এ ব্যাপারে খুব এক্সপেরিয়েন্স। তিনি চেয়ারে পিঠ এলিয়ে দেন, মুখে স্মিত হাসি। সম্পাদকের কথাটা খচ করে কানে বাজল দীপকের। ওর রকম সকম সুবিধের ঠেকল না। কুঞ্জবিহারী খটখটে মানুষ, এত বিগলিত ভাব দেখাবার কারণ? যা হোক, সে অলোকনাথের কথায় মন দেয়। আমাদের পাড়ার গগেন্দ্র রায়ের কাছে এই বাড়িটার সন্ধান পেয়েছি। গগন রায়ের পূর্বপুরুষের ভিটে ওই বাড়ি। বহুকাল ফাঁকা পড়ে আছে, কেউ থাকে না, প্রায় ৭৫ বছর। দীপক ভুরু কুচকে বলে, একটা প্রশ্ন করব? বিলক্ষণ বিলক্ষণ, করবেন বই কি, বলল অলোকনাথ। আপনাদের ওই অদ্ভুত শখের কারণ, মানে ভূতের সন্ধান। এই রকম ভূত প্রেত চর্চার ক্লাব আছে শুনেছি। আপনারা কি সেরকম কোনো ক্লাবের? আরে না না, অলোক দত্ত বাধা দেয়। আমরা কোনো ভূত প্রেত অনুসন্ধানী ক্লাবের মেম্বার না। এটা স্রেফ আমাদের দুজনের শখ। দুজনে একই অফিসে চাকরি করি, অনেক দিনের ফ্রেন্ড। হঠাৎ শখটা জাগলো। হঠাৎ এই অদ্ভুত শখ? বিড়বিড় করে দীপক। সেমশাই এক হিস্ট্রি। অলোক দত্ত হাত মুখ নেড়ে বলল, একদিন অফিসে তক্ক হচ্ছিল টিফিনে
ভূত আছে কি নেই। বেশিরভাগ বলল আছে, কয়েকজন বলল তাদের পরিচিত কেউ কেউ ভূত দেখেছে নিজের চোখে। আমি আর গোলক বললুম ভূত নেই, বিশ্বাস করি না ভূতে। তক্কাতক্কি হতে হতে বেট রাখা হলো। আরও দু একজন অবশ্যই আমাদের সাপোর্ট করেছিল। ভূতে বিশ্বাসীদের একজন বলল যে দমদমে নাকি একটা মস্ত পোড়াবাড়ি আছে, বহু পুরনো, লর্ড ক্লাইভের আমলে। বাড়িটায় রাতে কেউ থাকতে চায় না, কারণ নাকি সাহেব ভূতরা সেখানে পাইচারি করে রাতের বেলায়। আমাদের ওই বাড়িতে রাত কাটাতে চ্যালেঞ্জ জানালো। আমরা অ্যাকসেপ্ট করলাম, গেলাম সেই বাড়িতে। তবে আমি এবং গোলক ছাড়া ভূতে অবিশ্বাসীরা আর কেউ যায়নি। যা হোক, থাকলাম সেখানে রাতে, নির্বিঘ্নেই কাটালাম, কিন্তু ভূত দর্শন মিলল না। সেই মশাই শুরু, বেশ নেশা ধরে গেল। ভূতুরে বাড়ির খোঁজ পেলেই সেখানে গিয়ে রাত কাটাই। ভেদিয়াটা হবে আমাদের 8 নম্বর কেস। কিছু দেখেননি? প্রশ্নটা করেন কুঞ্জবিহারী। না, মাথা নাড়েন অলোক দত্ত। তবে ট্রাই করে যাচ্ছি। গোলকপতি বলে ওঠেন, দেখিনি বটে, তবে বলতে পারেন কিছু শুনেছি। কিরকম? কুঞ্জবিহারী খাড়া হয়ে বসেন। এক অদ্ভুত কিছু আওয়াজ। ওগুলো কি সত্যি সত্যি ভৌতিক আওয়াজ কিনা প্রমাণ হয়নি? অলোকনাথ দাবড় দেয় গোলকপতিকে। নন্দনপুরের রায়বাড়ি একদিন ধরে খালি পড়ে আছে কেন? দীপক কৌতূহলী। সে এক হিস্ট্রি মশাই, জানায় অলোকনাথ। ওই গগন রায়ের কাছেই শোনা। প্রায় 75 বছর আগে রায়বাড়ি ছিল জমজমাট। একবার অন্নপ্রাশন হয় ওই বাড়ির একটি মেয়ের, বড় রায়কর্তার প্রথম নাতনি। খুব ধুমধাম হচ্ছে, অনেক লোকজন এসেছে বাড়িতে। সন্ধ্যের সময় হঠাৎ কলেরা শুরু হলো বাড়িতে। দুদিনেই ওই বাড়ির 10-12 জন মারা যায় ওলা ওঠায়। ওই বংশের 6-7 জন আর কাজের লোক, মানে ওই ঝি চাকর দারোয়ান জনা 4-5। যার অন্নপ্রাশন সেই ছোট্ট মেয়েটিরও মৃত্যু হয়, আর মারা যান বড় কর্তা স্বয়ং। উৎসব বাড়িতে হাহাকার উঠল, গ্রামেও ছড়িয়ে পড়ল রোগ। মারা যায় কিছু গ্রামের অন্য লোকও। বেশিরভাগ লোকই গ্রাম ছেড়ে পালায়। জানেন তো, তখন এই মারাত্মক রোগের তেমন কোনো চিকিৎসাই ছিল না। যা হোক, এই দুর্ঘটনার কিছুদিন বাদে গ্রামের লোক আবার ফিরে আসে নিজের নিজের ভিটে। কিন্তু শোকার্ত রায়রা মাসখানেকের মধ্যে চিরকালের মতো ওই বাড়ি ত্যাগ করে। ওই বংশের কেউ আর কখনো ওই বাড়িতে রাত কাটায়নি। বাড়ির দামি দামি জিনিসপত্র যে যতটা পারে সঙ্গে নিয়ে যায়, কিছু বিক্রি করে। জমিদারির বেশিরভাগটাই বেচে দেয়। একজন কেয়ারটেকার রেখেছিল, কিন্তু সেও নাকি রাতে থাকতো না বাড়ির ভিতরে। শেষে ও বাড়ি দেখাশুনো করার আর কেউ রইল না। বাড়িটা নাকি একরকম ভুতুড়ে হয়ে গেছে, হানা বাড়ি। গগন রায় নিজে কখনো যায়নি নন্দনপুরে। সে কলকাতাতেই জন্মেছে, বড় হয়েছে। এসব তার বাবার কাছে শোনা। ওখানে ভুতুড়ে কাণ্ড কি হয় জানতে চান কুঞ্জবাবু। অলোকনাথ বলেন, তা খুব বলতে পারেনি গগন। কী সব নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ হয়, কী সব নাকি দেখা যায়। আসলে এ নিয়ে ওর বাবা বিশেষ কিছু বলতে চাইতেন না। দীপক বলল, বাহ, এত কথা তো জানতাম না। তাহলে সেদিন বাড়িটা একবার ঘুরে দেখে নিতাম। কুঞ্জিভারে বললেন, দীপক, এনাদের নন্দনপুরে কিভাবে যেতে হয় বুঝিয়ে দাও ভালো করে। আর আমার একটা আইডিয়া আসছে, যদি তুমিও ওদের সঙ্গে যাও মন্দ হয় না। রাতে থেকে যাবে একসঙ্গে, মানে রিপোর্টার হিসাবে। তোমাদের এক্সপিরিয়েন্স নিয়ে দারুণ একখানা স্টোরি হবে বঙ্গবার্তায়। হোর্ডিং দেব,
ভুতুরে বাড়িতে ভূতের খোঁজে। কি আপনাদের কোনো আপত্তি আছে কাগজের কেউ গেলে? অলোকনাথ বলল, না না না, আপত্তির কি, ভালোই তো, দলে একজন বাড়বে। কুঞ্জ বিহারী এই প্যাচটাই আশঙ্কা করছিল দীপক। তাকে এদের সঙ্গে ভিড়িয়ে দেওয়ার মতলব। সে গুম মেরে যায়, কথা বলে না। কুঞ্জ বিহারী দীপকের রকম দেখে বললেন, অবশ্য তোমার যদি কোনো থাকে জোর করবো না, দেখি আমি না হয় যাবো তাহলে। দীপকের মাথায় চড়াত করে রক্ত উঠে গেল। সদ্য পরিচিত লোকগুলির সামনে এমন ডাউন দেওয়া, ওই মানেটা যে কি যে কেউ ধরতে পারবে। অর্থাৎ সম্পাদক বলতে চান যে দীপক সঙ্গে না গেলে বুঝতে হবে যে সে ভয় পাচ্ছে, ভূতের ভয়, তাই যেতে চাইছে না। দীপক গম্ভীরভাবে জিজ্ঞাসা করল অলোকনাথকে, আপনারা কবে নন্দনপুর যেতে চান? আসছে কাল। কাল শুক্রবার, শনি রবি দুদিন ছুটি আছে অফিস। কাল রায়বাড়িতে রাত কাটিয়ে রবিবার কলকাতা ফিরব। ঠিক আছে, আমি যাব আপনাদের সঙ্গে। নেহাত তাচ্ছিল্যের ভঙ্গিতে জানায় দীপক। কুঞ্জবাবু অমনি দীপকের পিঠ চাপড়ে দিয়ে বলেন, সাব্বাস, আমি জানতাম যে তুমি এমন একটা চান্স ছাড়বে না। যাক, এদের সঙ্গে প্রোগ্রামটা ঠিক করে নাও। হ্যাঁ, আপনারা আজ কোথায় থাকছেন? অলোকনাথ বলল, আমরা কোনো হোটেলে থাকব। কুঞ্জবাবু বললেন, অলরাইট, দীপক ওদের বোলপুর নিবাসে নিয়ে যাও। আমার নাম করে ভালো ঘর দিতে বলো। শনিবার সকাল 9টা নাগাদ ভেদিয়া স্টেশনে নামলো 3 জন, দীপক, অলোকনাথ আর গোলকপতি। স্টেশন থেকে নন্দনপুর যেতে 2টো সাইকেল রিক্সা ভাড়া করা হলো। একটায় গোলকপতি, অন্যটায় অলোকনাথ ও দীপক। আঁকা বাঁকা মেঠো পথ ধরে যেতে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করল দীপকদের, নন্দনপুরে কার কাছে যাবেন? শচীন কর্মকার, জবাব দেয় অলোকনাথ। নন্দনপুরে শচীন কর্মকারের নামে একটা চিঠি দিয়েছে গগন রায়। কলকাতায় একটা কাজে এসে গগনদের বাড়িতে এসেছিলেন শচীনবাবু। তখন সামান্য আলাপ হয় গগনের সঙ্গে। শচীনদার কুটুম বুঝি? রিক্সাওয়ালার কৌতূহল। না না, চেনা লোক, আসতে বলেছিলেন একটা কাজে। সামাল দেয় দীপক। গ্রামের বাইরে থেকে দীপকরা ভাড়া মিটিয়ে বিদায় দেয় রিক্সা। তারপর হেঁটে গায়ে ঢোকে। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করতেই একবারে সঙ্গে করে নিয়ে চলল শচীন কর্মকারের বাড়িতে। দেখতে দেখতে পথে কুচোকাচাদের দল জুটে যায় শহরের বাবুদের পিছনে পিছনে। শচীন কর্মকারের বয়স 50 পেরিয়েছে। ছোটোখাটো নিরহ দর্শন মানুষ। গগন রায়ের চিঠি পড়ে এবং পরিচয় পেয়ে খাতির করে বসলেন, চা মুড়ি খাওয়ালেন। গগনের চিঠিতে অলোকনাথ এবং গোলকপতির নন্দনপুরে যাওয়ার আসল উদ্দেশ্যের লেখা ছিল না। গোলকনাথের মুখে তাদের আগমনের কারণটা জেনে বেশ গম্ভীর হয়ে গেলেন শচীনবাবু। ক্ষুদ্রস্বরে বললেন, এসব নিয়ে খোঁচাখুচি করা, তেনাদের ত্যাক্ত করা কি উচিত হবে? অলোকনাথ তাড়াতাড়ি বোঝায়, না না, আমরা কাউকে বিরক্ত করতে চাই না। আমরা যুক্তিবাদী। ভূতপ্রেত মানে তেনারা সত্যি সত্যি আছেন কি না তার প্রমাণ খুঁজছি। দুঃখের বিষয় এ পর্যন্ত কিছু পাইনি, তাই এসেছি। প্রমাণ? ফুস করে নিঃশ্বাস ফেলে জানান শচীনের। এসব প্রমাণ কি সহজে মেলে? ভাগ্য চাই। আর এসব প্রমাণ সহ্য করার মতো মনের বলও থাকা দরকার আছে, সবার থাকে না। এবার গোলকপতি মোটা গলায় মন্তব্য ছাড়ে, দেখুন, মনের জোর আমাদের নেহাত কম নয়। সত্যি তেমন প্রমাণ মিললে ভিমরি খাবো না, এটুকু ভরসা রাখতে পারেন। কর্মকার মশাই,
পিটপিট করে গোলকপতির সদাশয় চেহারাখানার চোখ বুলিয়ে বলেন, তা বেশ, আমার যা বললার বললাম। দীপক এতক্ষণ চুপচাপ ছিল। এবার বলেন, রায়বাড়িতে কি হয়, মানে কিছু দেখা টাকা যায় কি? কেন লোকে থাকে না রাতে? কর্মকার মশাই বলেন, বুড়ো কর্তার খড়মের আওয়াজ শুনেছেন অনেকেই। ওই বাড়ির ভিতরে হেঁটে বেড়ান রাত্রিরে খটখট করে। রাতে ওই বাড়ির ছাদের কিনারে ছায়া মূর্তি দেখেছেন কেউ কেউ। শোনা গেছে কান্নার আওয়াজ, যেন বাচ্চা কাঁদছে। আমি অবশ্য নিজে কিছু দেখিনি বা শুনিনি। আসলে ও বাড়ির ধারের কাছে ঘেঁষি না সন্ধ্যের পর। কি দরকার মশাই, অনাবশ্যক কৌতূহল মেটাতে গিয়ে বিপদে পড়ব। দীপক অলোকনাথ ও গোলকপতিকে বলল, চলুন না, বাড়িটা একবার ঘুরে দেখে আসি। অফকোর্স। অলোকনাথটা উঠে পড়ে শচীনবাবু পথ দেখিয়ে চললেন। এক পাল বাচ্চা ছেলে মেয়ে পিছু নিলে তাদের। গ্রামের অন্য বাড়ি থেকে বয়স্ক লোকরাও উকিঝুঁকি মারে। রায়বাড়ি নন্দপুর গ্রামের অন্য বাড়িগুলির সীমানা থেকে বেশ খানিকটা তফাতে, একদম ফাঁকায়। বাড়িটা ঘিরে ছোট বড় অনেক গাছ, ঝোপঝাড়। দূর থেকেই নজরে পড়ে বাড়িটা। রায়বাড়ি থেকে অজয় নদের কুল মাত্র 200 গজ। আগে নাকি অজয় নদ ঢের দূরে ছিল। জমিদার বাড়ি বটে, মস্ত বড়, দোতলা, দোমহলা। অট্টালিকা ঘিরে বিরাট এলাকায় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিল অবশ্য বহু জায়গায় এখন ভাঙা। পাঁচিলের গা ঘেঁষে অনেকগুলো ঘর সারি সারি। ঘরগুলো কোনোটাই আস্ত নেই। ওগুলো ছিল কাচারি বাড়ি, অতিথিশালা, নাট মন্দির ইত্যাদি। একটা প্রকাণ্ড জাম গাছ বাড়িটার প্রায় ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে। তার ডালপালা ঝুঁকে পড়েছে অট্টালিকার ছাদে। পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে প্রায় গোটা বাড়ির দেওয়ালে। কয়েকটা অশ্বত্থ গাছ জন্মেছে বাড়িটার গায়ে। অট্টালিকার পেছন দিকে একটা মজা পুকুর, একটা কুয়োও রয়েছে। তবে কুয়োর জল ঘোলাটে এবং নোংরা, কবাটহীন। প্রকাণ্ড সদর দরজায় হাঁ করা। ভিতর দিয়ে ঢুকলো 4 জন, পিছনে বাচ্চার দল। কিন্তু বাড়ির ভিতর ঢোকে না, বোধহয় সংকোচ। ঢুকেই চৌকি বাঁধানো মস্ত উঠান। উঠোন অনেক জায়গায় খোবলানো, ইট মাটি বেরিয়ে পড়েছে, উইয়ের ঢিবি উঠেছে। উঠোন ঘিরে উঁচু বারান্দা 3 দিকে। বারান্দা পেরিয়ে পর পর ঘর। দোতলাতেও ওই রকম চওড়া বারান্দা আর ঘরের সারি। মোটা মোটা গোল গোল থাম। দোতলার বারান্দার ভার কাঁধে নিয়ে আজও স্টান দাঁড়ানো। 2 কোণ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। বাড়িটার যে অভিশপ্ত, ঢুকেই যেন টের পাওয়া যায়। কেমন গা ছমছম করে। এই বিশাল নির্জন অট্টালিকার অন্দরে প্রবেশ করেই একতলা বারান্দা ধরে ওরা হাঁটতে লাগলো। এই জনমানবহীন অট্টালিকার বাসিন্দা এখন অজস্র পায়রা, শালিক আর চামচিকি। আরও নিশ্চয় থাকে কিছু সরীসৃপ কীটপতঙ্গ। তাদের সহজে চোখে পড়ে না। সহসা জুতোর শব্দে বিরক্ত, ভীত চকিত কিছু পায়রা। শালিক উঠতে দেখা গেল ঘুলঘুলি আর করিডোরের আশ্রয় থেকে বেরিয়ে শাঁ শাঁ করে এলোমেলো পাকের শূন্যে কয়েকটা চামচিকে। একতলার বেশিরভাগ ঘরের দরজা জানলা কবাট নেই। কোথাও কোথাও মাত্র কাঠের ফ্রেমের কিছু অংশ অবশিষ্ট আছে। কোনো দরজা জানলা ভাঙা, পাল্লায় খানিক অংশ কোনো মতে ঝুলে আছে। নোংরা মেঝে, ছাদ ঝুল ভর্তি। তবে থামের গায়ে বারান্দার কার্নিশের দেওয়ালে কিছু অপূর্ব কারুকার্য এবং অট্টালিকা অতীত সৌন্দর্যের সাক্ষ্য দিচ্ছে। শচীন কর্মকার জানালেন, এ বাড়ি যে কবে তৈরি হয়েছে গায়ে কেউ আজ বলতে পারে না। তবে 100 বছরের পুরনো তো বটেই। ঠিক
সদর দরজার মুখ পেরিয়ে বাইরে দেখা গেল মস্ত হলঘর। কর্মকার মশাই জানালেন এটা নাকি ছিল বৈঠকখানা, গান বাজনার আসরও বসত এই ঘরে। ঘরখানায় তখনও রয়েছে প্রাচীন আমলের কয়েকটা বড় বড় চেয়ার, একটা গোল কাঠের টেবিল, দেয়ালে ঝুলছে একটা বড় ভাঙা আয়না এবং একটা মস্ত হাতে আঁকা ছবি, অয়েল পেন্টিং, রায়বংশের কারো প্রতিকৃতি। ছবির ওপরে ধুলো ময়লা জমেছে, বোঝা যায় এক রাশ ভারী মধ্যবয়স্ক পুরুষের বুক অবধি চেহারা। কর্মকার বললেন, শুনেছি ওটা বড় কর্তার ছবি, ওলা উঠায় মারা গেছেন সেইবার। হলঘর থেকে বেরিয়ে গোলকপতি দেখল, ওরে বাপ, ওই দেখুন। সকালে দেখল চত্বরের এক কোণে লম্বা একটা সাপের খোলস। শচীনবাবু বললেন, পোড়া বাড়ি, খড়ির সাপ বাসা বেঁধেছে। শুধু কি তেনাদের ভয়, এনাদেরও ভয় কম নয়, সাবধানে থাকবেন। দোতলায় ওঠা হলো। বারান্দার লোহার জাফরি লাগানো ঘেরা, কোমর সমান উঁচু, জাফরিতে মোর্চে পড়েছে, নড়বড়ে তবে নকশা চমৎকার। দোতলার ঘরগুলিতে উকি মারে দীপকরা। নিচের তলার মতোই অবস্থা। সিঁড়ি উঠে গেছে ছাদে। শচীনবাবু বারণ করলেন উপরে যেতে। ভাঙা সিঁড়ি, তা বটে, দোতলার ছাদও বড় বড় ফাটল ধরেছে। নেহাতি খুব পুরু দেওয়াল, মজবুত করে বানানো বাড়ি, তাই এতকাল খাড়া রয়েছে, এত অবহেলা সত্ত্বেও। সবাই নিচে নেমে এলো। এ বাড়িতে লোক ঢোকে। দীপক মন্ত হলো, ওই দেখুন, পোড়া বিড়ির টুকরো উঠানে। শচীনবাবু জানলেন। দিনের বেলা বাগাল ছেলেগুলো ঢোকে হয়তো, কিন্তু রাতে? তিনি মাথা নাড়েন। বাড়িটা দেখতে দেখতে দীপকের মনে একটা সন্দেহ জাগে। রাতে চোর ডাকাত লুকিয়ে থাকার পক্ষে আদর্শ জায়গা। সে জিজ্ঞাসা করে, আপনাদের দিকে চুরি ডাকাতি কেমন হয়? তা হয় বই কি। জানান শচীনবাবু। চুরি ডাকাতি আজকাল কোথায় না হয়, তবে আমাদের গায়ে ডাকাতি হয়নি বহুকাল। ছিচকে চুরি হয় মাঝে মধ্যে। গায়ে তেমন বড় লোক কে, সোনা দানা কি আর মিলবে? একটা সরু প্যাচেজ দিয়ে দ্বিতীয় মহলে যাবার রাস্তা, সেদিকে একবার উকি দিল দীপকরা। বাড়ির ওই অংশের অবস্থা আরও খারাপ, আরও জরাজীর্ণ, আরও নোংরা। দীপকরা ঠিক করল প্রথম মহলেই কাটাবে রাত। কোথায় থাকা যায় পরামর্শ করে তিনজন। শচীনবাবু শুকনো মুখে বলে, আপনারা কি সত্যি থাকবেন এখানে, মানে রাতে? নিশ্চয়ই। অলোকনাথ মন্তব্য। ভয় হচ্ছে কিছু দুর্ঘটনা ঘটলে লোকে আমায় দুষবে। না না, আপনাকে দোষ দেবে কেন? গল্পটি পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।